নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে খুব জরুরিভাবে হাজির হতে হলো। কেননা হঠাৎ করেই আমাদের উপরাষ্ট্রপতি ধনকর পদত্যাগপত্র দাখিল করেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি যে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন সেখানে একটি লাইন বিশেষ করে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সেখানে তিনি বলেছেন যে আমার এই পদত্যাগটি ইমিডিয়েট কার্যকর করা হোক, মানে তিনি এক মুহূর্ত আর চাইছেন না। এর আগে আমরা দেখেছি যখন উপরাষ্ট্রপতি পদ থেকে কেউ চলে গেছেন তখন কাজ চালানোর জন্য তাকে বলা হয়েছে চালিয়ে যেতে হবে কাজ, কিন্তু এক্ষেত্রে উনি বলছেন যে আমাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, যদিও দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো হঠাৎ তিনি কেন এই পদ থেকে পদত্যাগ করলেন? তিনি অসুস্থ বলেছেন, কথাটা সত্যি। তিনি যখন আমাদের এখানে রাজ্যপাল ছিলেন তখনও তিনি অসুস্থ হয়েছিলেন বেশ কয়েকবার। তার পরবর্তীকালে যখন উপরাষ্ট্রপতি হলেন হাসপাতালেও তাকে ভর্তি হতে হয়েছিল। এরপর উনি গিয়েছিলেন হুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে, সেখানে ভাষণ দেওয়ার পর তার এক বন্ধু সাংসদ তিনি যখন ঝিঞ্ঝিনওয়াল থেকে রাজস্থান থেকে নির্বাচিত হয়েছিলেন, তার সঙ্গে সেই বন্ধুত্বটা হয়েছিল কংগ্রেসের, তাকে দেখে তিনি আপ্লুত হয়ে পড়েন এবং হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি তাকে বাড়িতে নিয়ে যাও, সেক্ষেত্রে অবশ্য হাসপাতালে নিয়ে যেতে হয়নি। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে তিনি যে পদত্যাগপত্রটা দিলেন সেটা পুরোপুরি অসুস্থতার কারণে, না রাজ্যসভায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি তাদের সামলাতে পারছিলেন না? এটাও হয়তো তার অসুস্থতার অন্যতম একটা কারণের জন্যই তিনি সামলাতে পারছিলেন না, কিন্তু তাহলে তো আর দল চলে না, রাজ্য চলে না। আরএসএস এর ওপর থেকেও তাহলে হয়তো এবং মোদী শাহকে হয়তো নির্দেশ দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি উপরাষ্ট্রপতি তোমরা চেঞ্জ করো। আরেকটি ব্যাপার কিন্তু উল্লেখ করতে হবে, যেটা আমি অন্য একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের বলবো, খালি সংক্ষেপে একটু জানিয়ে রাখি। রাজ্যপাল হিসেবে যখন ধনকর ছিলেন তখন তিনি ঘন ঘন দেখা গেছে আমাদের এখানকার রাজ্য সরকারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তেন। ঠিকই একই কাণ্ড দেখা গেছে 69 সালে যখন ধর্মবীর আমাদের এখানকার রাজ্যপাল ছিলেন, তখন এই যুক্তফ্রন্ট সরকারের সঙ্গে তার কিন্তু খিটিমিটি রোজই লেগে থাকতো। তার কারণ হিসেবে মনস্তত্ত্ববিদরা এবং আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধনকর আগে পিছু চিন্তা না করে কিন্তু একটি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন এবং তার জন্য তিনি কয়েকটি কথা বিচার ব্যবস্থাকে নিয়ে এমন বলেছেন যেগুলো কিন্তু বিজেপি বা আরএসএস পছন্দ করছে না, যে বিচার ব্যবস্থাকে এইভাবে কটাক্ষ করা হোক। তাই জন্যই হয়তো তাকে সরে হতে হলো আর কি। এই আশঙ্কা কিন্তু একজন করেছেন, তিনি হচ্ছেন বাম দলের ওই রাজ্যসভার সাংসদ, তার নাম বিকাশ ভট্টাচার্য। আর বলেছেন কে? কংগ্রেসের মুখপাত্র কপিল সিব্বল। আর কে বলেছেন? তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা তিনজন কি মন্তব্য করেছেন চলুন সেটা আগে একটু দেখে নিন। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকর পদত্যাগ করলেন অতর্কিতে। কংগ্রেস সচিব জয়রাম রমেশ বলেছেন সন্ধে 7:30 পর্যন্ত রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। একবারও কিন্তু তিনি বলেননি বা তার চালচলনেও মনে হয়নি যে তিনি এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন? তিনি বলেছেন অসুস্থতাই একমাত্র কারণ বলে মনে হয় না। এবিপি আনন্দকে দেওয়া এক মন্তব্যে কি বললেন বিকাশ ভট্টাচার্য, কি বললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? হঠাৎ এই পদত্যাগ করাটা রহস্যজনক। জগদীপ ধনকর মশাইয়ের শরীর খারাপ ছিল ঠিকই, কিন্তু সেটা এমন পর্যায়ে ছিল বলে আমার মনে হয় না যেটা তাকে এরকম একটি নির্বাচিত দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয়। আজকেও তাকে আমরা দেখলাম, তিনি সুস্থই মনে হলো, অবশ্য ভেতরে কি অসুস্থ বলতে পারবো না। যাই হোক, আমার নিজের ধারণা শুধুমাত্র স্বাস্থ্য একমাত্র কারণ বোধহয় নয়। আমার নিজের আশঙ্কা তিনি তো আরএসএস এর একজন খুব নিষ্ঠাবান কর্মী, এর পেছনে আরএসএস এর কোনো খেলা থাকতে পারে, কোনো নির্দেশ থাকতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। সবই আশঙ্কার কথা। যাই হোক, তিনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমরা কামনা করি। Well, first of all, I wish him the best of health. Because I am, in a sense, saddened because I have a very good relationship with him. In fact, I know Dhankar Sahab for what, 30-40 years.
We were paired with each other, we were paired against each other in matters. No, I am not going to speculate, reasons as to why he has resigned. He has said that it is because of health reasons. So I don't want to speculate. But yes, I can say this, that he perhaps was one of the most proactive chairmen of the Rajya Sabha that we have seen over the years. এই মুহূর্তে শুনেছি একটু আগে, তো আমি যেটা জানি যে মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা, হসপিটালাইজড হয়েছিলেন। এখন আজকে উনি যদিও রাজ্যসভাতে বসেছিলেন চেয়ারম্যান হিসেবে, তারপর হঠাৎ হয়েছে। এখন ওনার রেজিগনেশন লেটারে যেটা গ্রাউন্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ওনার স্বাস্থ্য ভালো নেই। অন ইটস ফেস ভ্যালু আই এম অ্যাকসেপ্টিং ইট, কারণ কোনোদিন কি গুঞ্জন বা কোথায় কি হয়েছে আমার কানে তো আসেনি কিছু, জাস্ট নাও আমি শুনেছি। অতএব আমি যদি সত্যি ওনার স্বাস্থ্য বা ভালো না থাকে, উনি উপরাষ্ট্রপতি থাকুন না থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন ওনার শরীর ভালো থাকে, সেটা যেন অলওয়েজ আই উইল প্রে ফর দ্যাট। জগদীপ ধনকর এ রাজ্যে রাজ্যপাল থাকাকালীনই অসুস্থ হয়ে পড়ছিলেন, হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। উপরাষ্ট্রপতি পদেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের 50তম বর্ষে আমন্ত্রিত হয়ে যান ধনকর। সেখানে ভাষণের শেষে রাজস্থানের এক প্রাক্তন সাংসদ সহকর্মী কংগ্রেসের মহেন্দ্র সিং পালের সঙ্গে দেখা। আবেগাপ্লুত হয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর রাজ্যসভার বাদল অধিবেশনের প্রথম দিনে কেন ধনকর পদত্যাগ করলেন, সে কি অসুস্থতাই একমাত্র কারণ, নাকি রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে বিরোধীদের চাপ সামলাতে পারছিলেন না? সেটাও হয়তো শারীরিক অসুস্থতার কারণেই। তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ধনকর চরিত্রগতভাবে আগে পিছু না ভেবেই বিবাদে জড়িয়ে পড়েন। বাংলায় ধর্মবীরের পর একমাত্র ধনকরই রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বেশি করে বিবাদে জড়িয়ে পড়তেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও বারবার দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন তীব্রভাবে ধনকর। গত এপ্রিল মাসেই তিনি বিচার বিভাগের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্ট যেভাবে আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ায় রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিচ্ছে, সেটা পরমাণু মিসাইল ছোড়ার মতোই। সংবিধানের 142 নম্বর ধারা নিয়েই ছিল বিরোধ। এই ধারা বলে শীর্ষ আদালত আইনের বেড়া টপকে নির্দেশিকা জারি করতে পারে, যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির হওয়া এবং আদালত অবমাননার জন্য শাস্তি দিতে পারে। এতেই অসাংবিধানিক আপত্তিকর মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। ধনকরের এই আগ্রাসী পদক্ষেপকেও পছন্দ করছে না আরএসএস। এই মুহূর্তে বহু জটিল পরিস্থিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই কেন্দ্রে সরকার চালাচ্ছে বিজেপি। বিহার ও দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর ভরসায় চলছে কেন্দ্রের সরকার। সেখানে বিরোধী গরিষ্ঠ রাজ্যসভায় ধনকরের পদক্ষেপ বিজেপির জন্য নেতিবাচক হয়ে পড়তে পারে। তাই হয়তো মোদি শাহের কথাতেই ধনকরকে পদত্যাগ করতে হলো। আবার অনেকে বলছেন, কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন 75 বছর বয়স হলেই অবসর নেওয়া উচিত। সেক্ষেত্রে এবছর 11ই সেপ্টেম্বর মোহনজি আরএসএস প্রধানের পদ ছাড়তে পারেন, কেননা তার বয়স হচ্ছে 75। আবার মোহন ভাগবতের চেয়ে 7 দিনের ছোট মোদিজি, তিনিও এবার 17ই সেপ্টেম্বর 75 বছর বয়সে পদার্পণ করবেন। এই মন্তব্য মোহন ভাগবতের কি মোদিকে উদ্দেশ্য করেই? তাই কি ঝিকে মেরে বউ শাসনের মতো আরএসএস এর নির্দেশেই ধনকরকে বিদায় নিতে হচ্ছে? যদিও বিজেপি সাংসদ রাম মাধব বলেছেন, গান্ধী, চার্চিল, জেপিয়াং, নেলসন ম্যান্ডেলা এরা রাজনীতি বা নিজস্ব পথ কি ছেড়ে দিয়েছিলেন বয়স হওয়ার পর? মোহন ভাগবত আর মোদি লম্বা রেসের ঘোড়া। অন্যদিকে বিজেপির নিশিকান্ত দুবে বলেছেন, মোদিকে সরালে 2029-এ বিজেপি 150টি সিটও পাবে না। এখন সম্ভবত ডেপুটি চেয়ারম্যান নীতিশ কুমারের জেডিইউ দলের হরিবংশ নারায়ণ সিং উপরাষ্ট্রপতির পদ সামলাবেন। মেয়াদকাল 6 মাস। তবে তত দেরি হবে না, 1 মাসের মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি আসবেন বিজেপির পক্ষে। বিজেপি
এমন একজন উপরাষ্ট্রপতি নির্বাচন করাবেন যে আগামী বিহার ও বাংলার বিধানসভার নির্বাচনটি মাথায় রেখেই। প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের আমরা বোঝাবার চেষ্টা করলাম যে বিষয়টি কোনখানে দাঁড়িয়ে আছে। সবই কিন্তু আমরা আশঙ্কার কথা বলেছি, এর মধ্যে যদি কিন্তু এইগুলো কাজ করেছে। মোদ্দা কথা হলো, আমরা যা ভারতের জনগণ, আমরা যারা ভোট দিই, আমাদের আসল কথাটা জানার কিন্তু অধিকার নেই। আমরা হচ্ছে আদার ব্যাপারী, জাহাজের খবর রাখার অধিকার আমাদের নেই। তো যাই হোক, উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে কে আসবেন, মানে বিজেপি কাকে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসবে, সেটাও একটা অঙ্ক কাজ করছে, কেন সামনে বিহারের নির্বাচন রয়েছে। এখন আপাতত খুব সম্ভব যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন হরিবংশজি, তাকে হয়তো, যিনি জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার দলের একজন নেতা, যাকে করা হয়েছে ডেপুটি চেয়ারম্যান, তিনি ছিলেন অতীতে একজন সাংবাদিক, তাকেই হয়তো এখন কাজ চালানোর জন্য দেওয়া হবে। কিন্তু সংবিধানের নিয়ম মতো হচ্ছে 6 মাস মাত্র সময় থাকবে, তার মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নিয়ে আসতে হবে। আমার ধারণা যে সামনে বিধানসভার নির্বাচন রয়েছে বিহারে, তারপরেই রয়েছে বাংলায়। 6 মাস পর্যন্ত অপেক্ষা করবেন না, মাসখানেকের মধ্যেই আপনারা নতুন উপরাষ্ট্রপতি পদে একজনকে পেয়ে যাবেন। আর বিজেপি এসব ব্যাপারে কিন্তু খুব কৌশলী, তারা কিন্তু এমন এক একটা নাম নিয়ে এসে উপরাষ্ট্রপতি করে দেন কি রাষ্ট্রপতি করে দেন, আপনারা বুঝতেও পারবেন না যে কোন অঙ্কে কিভাবে কি হলো। যাই হোক, আমরাও একটুখানি ক্যালকুলেশন করেছি যে কে উপরাষ্ট্রপতি হতে পারেন, সেটা এই পর্বে নয়, সেটা আরেকটা পর্বে আপনাদের একটু আগাম আভাস দেওয়ার চেষ্টা করব। মিললেও মিলতে পারে, কারণ আমরা তো জ্যোতিষী নেই, আর জ্যোতিষীদের মতন এরকম ফালতু দাবি করি না, যাহা বলিব 100% মিলে যাবে। যাই হোক, চলুন এই পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।